আসসালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবক বৃন্দ, আপনারা কেমন আছেন? আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমরা ইনশাল্লাহ ভালোই আছো। তোমাদের জন্য আমরা সার্বক্ষণিক দোয়া করেছি আল্লাহর কাছে, যাতে তোমরা সুস্থ থাকো, সবল থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই করোনা পরিস্থিতি তোমরা সুস্থ থেকেছো, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো আমি মনিরুল ইসলাম মুজিবুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের অনলাইনের ক্লাসে তোমাদের আজকের পাঠে যেই বিষয়গুলো আজকে লিপিবদ্ধ করেছি, সেই বিষয়গুলোর মধ্যে প্রথমে আমি তোমাদের সাহিত্য পাঠ অর্থাৎ সাহিত্য কণিকা থেকে গদ্যাংশের নৈবেদিক অংশ অর্থাৎ তোমাদের প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট পরীক্ষার মধ্যে যতগুলো অধ্যায় লিপিবদ্ধ ছিল গদ্যাংশের, সেই গদ্যাংশের সব গোটা নৈবেদিক অভিক্ষায় আমি তোমাদের সামনে লিপিবদ্ধ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই পাঠ পরিচিতি তোমরা দেখে নিলে। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা জানেন নবম শ্রেণী অষ্টম শ্রেণীর মোট 9টি ক্লাস অনুষ্ঠিত হবে। আজকে নবম ক্লাস, আজকেই শেষ ক্লাস, কিন্তু এরপরেও আমি আরেকটি ক্লাস রেখেছি, অতিরিক্ত একটি ক্লাস, সেটা পদ্যাংশ অংশ থেকে থাকবে। সেই পদ্যাংশ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করছি গদ্যাংশের ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি পাঠে। প্রথমেই আমরা নৈবেদিক অভিক্ষায় আমরা দেখব যে তোমাদের প্রথম অধ্যায় অতিথির স্মৃতি। অতিথির স্মৃতিতে আমরা কোন বিষয়টাকে দেখতে পাবো, সেই এমসিকিউ গুলো কতগুলো আমরা এমসিকিউ দেখতে পারি, সেই বিষয়গুলো থেকেই আমরা সর্বাধিক পরীক্ষায় অংশগ্রহণ করে যাতে 100-তে 100 পেতে পারি, সেটা আমরা নিশ্চিত করব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা চলে যাই অতিথির স্মৃতি। লেখক কার আদেশে দেওঘরে এসেছিলেন? চিকিৎসকের অতিথির, বামুন ঠাকুরের, না চাকর? শিক্ষার্থী বন্ধুরা, তিনি চিকিৎসার জন্য চিকিৎসকের আদেশেই তিনি দেওঘরে এসেছিলেন। আজকের একের উত্তর ক। শিক্ষার্থী বন্ধুরা, বায়ু পরিবর্তনে সাধারণত যাই হয় সেই লোকে জানে, আবার আসেও। কারণ কেন কেন আসে? কারণ হচ্ছে কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য, রোগ সারাতে পারে এটা ভেবে, না চিকিৎসকের আদেশ মেনে নিয়ে, না বাড়ির জন্য দুশ্চিন্তার কমে বলে? শিক্ষার্থী বন্ধুরা, কোনোটিই কম না। কারণ হচ্ছে চিকিৎসার জন্য, চিকিৎসার খাতিরে, চিকিৎসকের আদেশেই মেনে নিয়েই চলে আসে। শিক্ষার্থী বন্ধুরা, লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? শিক্ষার্থী বন্ধুরা, গল্পের মধ্যেই রয়েছে দেওঘরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 3-এর উত্তর দেওঘর। লেখক কেন দেওঘরে এসেছিলেন? এটা উত্তরটা ইতিপূর্বে আমরা জেনে গেছি, বায়ু পরিবর্তনের জন্য, সুচিকিৎসার জন্য নয়, বায়ু পরিবর্তনের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পঞ্চম প্রশ্নে চলে যাচ্ছি। অতিথি স্মৃতি গল্পের বায়ু পরিবর্তন কথাটি কি বোঝানো হয়েছে? আবাস, বাসস্থানের পরিবর্তন, স্বাস্থ্যকর পরিবেশে বসবাস, না স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, না চিকিৎসকের নির্দেশটা? সেটা হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস। শিক্ষার্থী বন্ধুরা, অতিথির স্মৃতি থেকে আমরা 5টি এমসিকিউ জেনে গেলাম। পরবর্তীতে আমরা আরো দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর প্রশ্নে, লেখক যে বাড়িতে অবস্থান নিয়েছিলেন সেটি কি রকম ছিল? শিক্ষার্থী বন্ধুরা, আজকের উত্তর হচ্ছে প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি বড় বাড়ি। এটা তোমাদের বইতেই দেয়া ছিল, সেই ক্ষেত্রে এখানে কোনো ব্যাখ্যা নেই। কখন থেকে একজন লোক গলা ভাঙা সুরে ভজন গাচ্ছিল? রাত 3টে থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম প্রশ্নে অতিথির স্মৃতি গল্পে লেখকের ঘুম ভেঙে গেল কেন? কারণ হচ্ছে একঘেয়ে ভজনের সুরে। রাত 3টার দিকে লেখক ঘুম ভেঙে যেত কেন? ভজনের কারণে। এই 3টা উত্তরই কাছাকাছি উত্তর। রাত্রিবেলা ভজনের শব্দ
শব্দে ঘুম ভেঙে গেল, লেখকের কোথায় এসে বসলেন? বারান্দায়। রাত্রি শেষ হলে কাদের আনাগোনা শুরু হতো? পাখিদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 11টি প্রশ্ন জেনে গেলাম। এখন নৈবেত্তিক প্রশ্নের আমরা নৈবেত্তিক অভিজ্ঞায় পরবর্তী প্রশ্নে অতিথির স্মৃতি গল্পের মধ্যে আরো যে এমসিকিউ গুলো আছে আমরা সেটা দেখতে পাচ্ছি। অতিথির স্মৃতি গল্পে কোন পাখি সবচেয়ে ভোরে ওঠার কথা উল্লেখ রয়েছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দোয়েল পাখি। আমাদের উত্তরটা সঠিক হচ্ছে। অতিথিশালার বাগানে পাখিদের গান আরম্ভ হতো কখন থেকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্ধকার শেষ না হতেই। প্রতিদিন ভোরে অন্ধকার শেষ হওয়ার পর পর লেখকের কি শোনার অভ্যাস হয়ে যায়? পাখির ডাক। বেনে বউ, 15 নম্বর প্রশ্ন, বেনে বউ পাখি দুটির রং কেমন ছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেছি হলদে। অতিথির স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি? এটা হচ্ছে বেনে বউ। ইউক্যালিপটাস ইউক্যালিপটাস গাছের উঁচু ডালে বসে হাজিরা ডাকে কোন পাখি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো উত্তর? বেনে বউ সঠিক উত্তর হচ্ছে। কোন গাছের সবচেয়ে উঁচু ডালে বসে বেনে বউ পাখিরা প্রত্যহ হাজিরা এঁকে যেত? কোন গাছ? ইউক্যালিপটাস। পাখি চালান দেওয়া ব্যবসা কাদের ছিল? পাখি প্রেমিকদের, চিকিৎসকের, ব্যাধের না পীড়িতদের? কারণ পাখি প্রেমিক তো কখনোই পাখি চালান দিবে না, চিকিৎসক তো অবশ্যই হতে পারে না, সে চিকিৎসা দেয়, সুস্থ করে। পীড়িত যারা অসুস্থ তারা তো অবশ্যই হবে না। তাহলে ব্যাধ যার কাজ হচ্ছে পাখির ব্যবসা করে, যে পাখি শিকার করে, যে 3 দিনের, এটা উত্তর হচ্ছে ব্যাধের। 3 দিনের দিন কাদের ফিরে আসতে দেখা গেল লেখকের সত্যিকারের একটি ভাবনা বুঝে গেল? সেটা হচ্ছে বেনে বউ 3 দিন পর এসেছিল। পীড়িতরা কোন শ্রেণীর ছিল? লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণীর ছিল? মধ্যবিত্ত শ্রেণীর। মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কাদের সংখ্যা ঢের বেশি ছিল? মেয়েদের সংখ্যা। বেরবেরি রোগের লক্ষণ কোনটি ছিল? পা ফুলে যাওয়া। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে 23টি প্রশ্ন উত্তর সঠিক জবাব দিয়ে তোমরা সর্বাধিক নাম্বার উপনীত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নৈবেদিক অভিজ্ঞায় আমরা আছি অতিথি স্মৃতি গল্পের মধ্যে। কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতটা আড়াল করে রাখতে চায়। এখানে বিকৃতিটা বলতে কি বোঝানো হয়েছে? পা, ফোলা পা। শিক্ষার্থী বন্ধুরা, ফোলা পায়ের লজ্জা ঢাকতে কাদের বেশি যত্ন নিতে হয়? বেরবেরি রোগগ্রস্তদের কি বরাকর নিবাসীদের, তাদেরই বেরবেরি রোগ হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল্প বয়সী মেয়েরা মোজা পরতো, কারণ হচ্ছে ফোলা পা ঢাকতে। লেখকের দেখা দরিদ্র ঘরের মেয়েটির ছেলে মেয়ে কয়জন ছিল? 3 জন। 5 জন নয়, 3 জন। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি? কোন মেয়েটির? দরিদ্র ঘরের মেয়েটির। কারা ক্ষুধা আহরণের কর্তব্যটা সমাধান করে যথাশক্তি দ্রুত পদেই বাসায় ফিরছিল? কয়েকজন বৃদ্ধ। ব্যাধিগ্রস্ত ছিল কারা? কয়েকজন বৃদ্ধ ব্যক্তি। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা 30 পর্যন্ত আমরা পড়ে গেলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি পরে পাওয়া গল্পে চলে যাচ্ছি আমরা। পরে পাওয়ার প্রথম প্রশ্ন হচ্ছে, পরে পাওয়া গল্পে কোন গল্পের কথা বর্ণিত হয়েছে? কালবৈশাখীর। বিধু, সিধু, নিধু, বালক দল সহ আরো অনেকে দুপুরের বিকট গরমের পর কোথায় নাইতে গিয়েছিল? নদীর ঘাটে। তোমরা জানো, গল্পে লিপিবদ্ধ আছে। পরে পাওয়া গল্পে বালকদের দলের মধ্যে বয়সে বড় ছিল হচ্ছে বিধু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উত্তরগুলো সঠিকভাবে উত্তর দিবে বলে আমি আশা করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চতুর্থ প্রশ্নে চলে যাই। বিধু কিসের শব্দ পুনর্বার শুনবার জন্য কান খাড়া করে রেখেছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আম পড়ার নিশ্চয়ই ছিল না, কারণ মেঘের আওয়াজ শোনার জন্য। কোথায় ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ শোনা গিয়েছিল? এটা হচ্ছে পশ্চিম আকাশে। ছেলেদের কাছে কালবৈশাখীর ঝড় মানে হচ্ছে আম কুড়ানো। কোথাকার আম বিখ্যাত ছিল? চাপাতলির আম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে পাওয়া গল্পের চাপাতলির আম বিখ্যাত ছিল। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি নৈবেদিকের দ্বিতীয় ধাপে। পরে পাওয়ার দ্বিতীয় অংশে আমরা চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সব বন্ধুদের মনে শঙ্কা দূর করে দিল, এটা হচ্ছে বিধু। যেমন সে চিরকালে আমাদের সকল সংশয় দূর করে এসেছে। কার সম্পর্কে বলা হয়েছে? বিধু সম্পর্কে। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। উক্তিটি বিধুর স্বভাবের দিকে কোন দিকের প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে দৃঢ়তা, অর্থাৎ দৃঢ়তার সাথে সে বুঝতে পেরেছিল পশ্চিম আকাশের গুড়গুড় শব্দ শুনে। বড় বড় গাছের মাথা কিসের বেগে লুটিয়ে পড়তে লাগলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঝড়ের বেগে লুটতে শুরু করলো, কারণ প্রচন্ড ঝড় এসেছিল। পড়ে পাওয়া গল্পের বর্ণনার কিসের মতো? আম ঝরছিল শিলাবৃষ্টির মতো। পড়ে পাওয়া গল্পে কে হোঁচট খেয়ে পড়ে গেল? বাদল। নদীর চরে ছোট ছোট বাড়িঘর কাদের? কাপালিকদের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গিয়েছিল। 15 হচ্ছে গল্পকথক ও বাদল টিনের ক্যাশ বাক্স নিয়ে অন্ধকারে কোথায় বসেছিল? তেঁতুল তলায়। তেঁতুল গাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণটা হচ্ছে পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত থাকায়। অপু একটি মানিব্যাগ পেয়েছে। ও যদি ব্যাগের টাকা নিয়ে কিছু কিনতে চায় তাহলে ওর আচরণ পড়ে পাওয়া গল্পের কার মতো হবে? শিক্ষার্থী বন্ধুরা, বাদলের মতো। শীতে কেঁপে মরছি, উক্তিটি হচ্ছে তিনুর। তিনুর প্রচন্ড শীত লেগেছিল, তার উক্তিটি প্রকাশ পেয়েছে। এরপরে পড়ে পাওয়ার দ্বিতীয় অংশে আমরা চলে যাচ্ছি। 19 নম্বর প্রশ্নে হচ্ছে পড়ে পাওয়া গল্পে কোন কাজটিকে বালকদের অধর্ম মনে করেছিল? বালকরা, কারণ হচ্ছে বাক্স ফেরত না দেয়া, এটাকে অধর্ম মনে করেছিল। কার বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা? এটা হচ্ছে বাদলদের। ভাঙা নাট মন্দিরটি হচ্ছে বাদলদের। কোন ফুল থেকে বর্ষা হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছিল? এটা হচ্ছে চাপা ফুল। কোথায় ব্যাঙ ডাকছে? নর নরহরি বৈষ্ণবের ডোবায়। পড়ে পাওয়া গল্পে কিশোরদের দলের সর্দার কে ছিল? বিধু। বিধুকে কে ধমক দিয়েছিল? নিধুকে ধমক দিয়েছিল বিধু। ঘড়ির মাপে কাটা কাগজগুলো কিসের আঠা দিয়ে লাগানো হয়েছিল? বেলের আঠা দিয়ে লাগানো হয়েছিল। কার হুকুম অমান্য করায় সাধ্য ছিল না কেউ? এটা হচ্ছে বিধুর। কার হাতের লেখা বড় ভালো? এটা হচ্ছে বাদলের। বাক্স কুড়াতে যাওয়ার কথা কাগজে লিখে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়েছিল? রায় বাড়িতে। কয়খানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় গাছে আঠাল মেরে দেওয়া হয়েছিল? 3খানা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নৈবিত্তিক অপেক্ষায় আছি পড়ে পাওয়া গল্পের মধ্যে। পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি যে তৈলচিত্রের ভূতের যে গল্প আমরা এখন দেখতে পাবো, সেটা হচ্ছে তৈলচিত্রের ভূত গল্পের ডাক্তারের নাম ছিল কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরাশর বাবু। কিভাবে নগেন পরাশর ডাক্তারের লাইব্রেরিতে আসে? এটা হচ্ছে চোরের মতো, কারণ হচ্ছে ভূতের ভয় পেয়ে গেছিল। নগেনের গুরুতর কিছু হয়েছে, পরাশর ডাক্তার তো কিভাবে বুঝতে পেরেছিল? নগেনের শারীরিক পরিস্থিতি দেখে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগেনের চাহনি উদ্ভ্রান্ত হয়েছিল, কারণ হচ্ছে ভয় পেয়ে গিয়েছিল। নগেনের চাহনি উদ্ভ্রান্ত হয়েছিল ভয়ে। নগেনের কথার বলার ভঙ্গি পর্যন্ত খাপ ছাড়া হয়ে গেছে কেন? কারণ হচ্ছে ভয় পেয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বর প্রশ্নের ডাক্তার কাছে নগেনের কথা বলার ভঙ্গিটা কিরকম লেগেছিল? খাপ ছাড়া। নগেনের কার বাড়িতে থেকে লেখাপড়া করতো? মামার বাড়িতে। নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয়েছিল 2 মাস আগে। নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিল? কারণ হচ্ছে মিতব্যয় ছিল, কিন্তু তার চোখে হচ্ছে কৃপণ ছিল। নগেন প্রায়ই তার মামিকে জমের বাড়ি পাঠাতো কেন? কারণ হচ্ছে অতিরিক্ত অনাদর অবহেলা করার কারণে। নগেন প্রায়ই তার মামাকে জমের বাড়ি পাঠাতো কেন? কারণ হচ্ছে ভালো ব্যবহার না করায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৈলচিত্রের ভূতে নৈবিত্তিক অপেক্ষার মধ্যে আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মামা কার নামে মোটা অঙ্কের টাকা উইল করে রেখে যান? সেটা হচ্ছে নগেনের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে পাগল হয়ে যায় অত সহজে সে টের পায় না সে পাগল হয়ে গেছে, উক্তিটি হচ্ছে পরাশর ডাক্তারের। তৈলচিত্রের ভূত গল্পের ভূতের উপর বিশ্বাস নেই কার? পরাশর ডাক্তারের। কার শিহরণ স্পষ্ট টের পাওয়া যায়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগেনের। চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী কোনটি?
নগেনের ভূত পাওয়া, মামার তৈলচিত্রের প্রতি নগেনের হঠাৎ ভক্তি শ্রদ্ধা বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে মামার উদার মনের পরিচয় পেয়ে, যখন তার নামে সমস্ত কিছু উল করেছিল। কার প্রতি নগেনের আন্তরিক শ্রদ্ধা ভক্তি বেড়ে গিয়েছিল? মামার প্রতি। নগেন মামাকে কিভাবে ঠকিয়েছিল? এটা হচ্ছে ভক্তি শ্রদ্ধার ভান করে। নগেনের মনে অনুশোচনার প্রতি জাগ্রত হবার কারণ হচ্ছে মামার উদারতার পরিচয় পেয়ে। লাইব্রেরি নগেনের কোন আত্মীয়র আমলের? এটা হচ্ছে দাদা মশাইয়ের আমলের। নগেনের মামার লাইব্রেরির অবস্থা কেমন ছিল? অদরকারি বইয়ে ভরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি নৈতিক অভিক্ষার তৈলচিত্রের ভূত গল্পে। আলমারিগুলো কেমন ছিল? এটা হচ্ছে অল্প দামি আর অনেক পুরনো। চেয়ার টেবিলের পেনশন পাওয়া বলতে কি বোঝানো হয়েছে? ব্যবহারে অনুপযোগী হওয়া। তৈলচিত্রে ভূত গল্পে লাইব্রেরির দেওয়ালে কয়খানা তৈলচিত্র রয়েছে? 3খানা। তৈলচিত্রের ভূত গল্পের কোন মাসের উল্লেখ আছে? এটা হচ্ছে চৈত্র মাসের। লাইব্রেরি পুরনো ক্যালেন্ডারে চৈত্র মাসের কত তারিখ উল্টানো ছিল? চৈত্র মাসের 12 তারিখ উল্টানো ছিল। প্রথমবার তৈলচিত্রে স্পর্শ করে নগনের উচ্চতা করার উচ্চারণ করার ক্ষমার বাণী কি হচ্ছিল? আমায় ক্ষমা করো মামা। তৈলচিত্রটি থেকে যেন একটু ভেতর থেকে কাঁপিয়ে তুলছিল, সেটা হচ্ছে বিদ্যুৎ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৈলচিত্রে ভূত গল্পের মধ্যে এমসিকিউ গুলো যতগুলো আমরা আলোচনা করলাম, এগুলো বারবার বসে অনুশীলন করবে বলে আশা করছি। এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম শেখ মুজিবুর রহমানের আমরা দেখতে পাচ্ছি এক কথায় আমরা এখান থেকে সর্বাধিক উত্তর পেয়ে যাব। পাকিস্তানের এক নায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন 1969 সালে গণঅভ্যুত্থানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম গল্প যে প্রবন্ধটি রয়েছে সেইখান থেকে তোমরা সেই ক্লাসটি দেখে নেবে, ওইখান থেকে এমসিকিউ গুলো কালেক্ট করতে পারবে। 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দেন 10 লক্ষ লোকের সামনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধুর ভাষণের তুলনা করা হয় ঐতিহাসিক গেটিসবার্গের ভাষণের সাথে। ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণ দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। আইয়ুব খান মার্শাল ল জারি করেন 1958 সালে। মার্শাল ল চালু ছিল দীর্ঘ 10 বছর। রাউন্ড টেবিল কনফারেন্স ডাকা হয়েছিল আরটিসি ডাকা হয়েছিল 10ই মার্চ। 6 দফা দাবি ঘোষণার লক্ষ্য ছিল বাঙালির সার্বিক মুক্তি। 6 দফা পেশ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানি শাসক গোষ্ঠীর ষড়যন্ত্র করেন ক্ষমতা হস্তান্তর থেকে বিরত থাকে। 7ই মার্চের ভাষণের দৈর্ঘ্য ছিল 18 মিনিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 1920 সালে। বাঙালি সাহিত্য শাসনের দাবি 6 দফা আন্দোলনের মূল প্রবক্তা ছিলেন আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন, অর্থাৎ লাভ করেন 1969 সালে। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন 26শে মার্চ প্রথম প্রহরে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন 1975 সালের 15ই আগস্ট কিছু সাধারণ যে বেসামরিক লোক তাদের অত্যাচারে তারা হত্যা করেছিল নির্বিচারে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম এখান থেকে কিছু অংশ আমরা এমসিকিউ জেনে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে নৈতিক অভিজ্ঞতা অর্থাৎ এক কথায় যে প্রশ্নগুলো আমরা পাবো আমাদের লোকশিল্প থেকে কামরুল হাসান। শিল্পগুণ বিচারে কুটির শিল্প লোকশিল্পের অন্তর্গত। ডেমরা এলাকায় তাঁতিদের অমূল্য সৃষ্টি ছিল মসলিন শাড়ি। একটি নকশিকাঁথা সেলাই করতে লাগতো প্রায় 6 মাস। নকশিকাঁথায় ফোরের মধ্যে লুকিয়ে আছে পরিবারের জীবন কাহিনী। জামদানি বোনার জন্য উপযোগী শীতলক্ষা নদীর পানি। মণিপুরীদের বাস সিলেটদের মাসিমপুরে। লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব সকলের। দেশি মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্যকে বলা হয় লোকশিল্প। আমাদের লোকশিল্প প্রবন্ধটি গৃহীত হয়েছে আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে। মসলিন শাড়ির স্থান দখল করেছে
জামদানি শাড়ি। শীতল পাটির জন্য বিখ্যাত ছিল সিলেট। আমরা ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি লোকশিল্পের মাধ্যমে। কামরুল হাসানের জন্ম 1921 খ্রিস্টাব্দে। কামরুল হাসানের আঁকা ছবিতে পাওয়া যায় লোকজ জীবনের নানা উপাদান। কামরুল হাসান মৃত্যুবরণ করেন 1988 সালের 2রা ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লোকশিল্প থেকে আমরা কি অংশ এক কথায় উত্তর অর্থাৎ এইটাই এমসিকিউ টাইপের প্রশ্নে আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুখী মানুষের মধ্যে চলে যাচ্ছে। সুখী মানুষ মমতাজ উদ্দিন আহমেদ। মমতাজ উদ্দিন আহমদ সুখী মানুষ নাটিকার চরিত্র সংখ্যা মোট 5টি। সুবর্ণপুরের মানুষকে জ্বালিয়েছে একমাত্র মোরল। মোরলের মামাতো ভাই ছিল হাসু। সুখী মানুষ জীবিকা নির্বাহ করে কাঠ কেটে। সুখী মানুষ হওয়ার কারণ ঘরে কিছুই নেই। সুখী মানুষ নাটিকার দৃশ্য হলো 2টি। এইটি নাটিকার দৃশ্য মাত্র 2টি, একটি অঙ্ক। মোরলের অশান্তির কারণ মানুষকে কষ্ট দেয়া। সুখী মানুষের জামা গায়ে দিলে রোগ সেরে যাবে, এটা ছিল কবিরাজের কথা। 5 গ্রাম খুঁজেও পাওয়া গেল না সুখী মানুষকে। সুখ হলো এক প্রকার আপেক্ষিক ব্যাপার। অশান্তির মূল কারণ সম্পদ। মমতাজ উদ্দিন আহমদ জন্মগ্রহণ করেন 1935 সালে। স্বাধীনতা আমার স্বাধীনতা জাতীয় রচনাটি মমতাজ উদ্দিন আহমেদ রচিত একটি নাটক। রাজা অনুস্বরের পালা নাটকের নাট্যকার মমতাজ উদ্দিন আহমদ। বাংলাদেশের নাটকে ইতিবৃত্ত বইয়ের রচয়িতা মমতাজ উদ্দিন আহমদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুখী মানুষ থেকে আমরা সর্বাধিক এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ এক কথায় উত্তরগুলো আমরা জেনে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি যে বাড়ির কাজে। কারণ হচ্ছে আমরা এই পুরো গদ্যাংশের যতগুলো এমসিকিউ অর্থাৎ নৈবেদিক প্রশ্ন আমরা অনুশীলন করলাম, এইগুলোর থেকে এবং বাসায় বসে বই খুলে আরো সর্বাধিক গুরুত্ব সহকারে আমরা সেগুলো অনুশীলন করব। এইগুলোই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 8ম শ্রেণীর 9টি ক্লাস হওয়ার কথা ছিল, আরেকটি ক্লাস অতিরিক্ত পাবে। আজকে ক্লাস শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা পদ্যাংশের একটি ক্লাস রেখেছি, সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য তোমাদের পাঠ্য বইয়ের যতগুলো নৈবেদিক অনুশীলন করানো হচ্ছে সেগুলো থেকে হুবহু 50% কমন করে, বাকিটা এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন, এগুলো আমি বারবার প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা জানো। এই কারণ 15 তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই জন্য খুবই যত্ন সহকারে তোমরা ক্লাসগুলো করবে বলে আমার বিশ্বাস। এবং তোমরা ইতিপূর্বে যে যতগুলো ক্লাস করেছো এজন্য তোমরা অনেকেই কমেন্টস করে জানিয়েছো, এজন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদেরকে সবাইকে বিদায় জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম, মুজিব জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।